9 ডিসেম্বর বৃহস্পতিবার রাত 8টায় শামীম জাহেদি আছে এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে অভাবনীয় সাফল্য এসেছে বিদ্যুৎ খাতে, নিরবিচ্ছিন্ন বিদ্যুতে জোর দিচ্ছে সরকার। এক দশকে দেশ থেকে পাচার হয়েছে 4.5 লাখ কোটি টাকা, দুদককেও দুর্নীতিমুক্ত হতে রাষ্ট্রপতি তাগিদ। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র লাল মরগের ঝুঁটি মুক্তি পাচ্ছে কাল, প্রদর্শিত হবে 6টি প্রেক্ষাগৃহে। স্বাধীনতার 50 বছর উদযাপন করছে বাংলাদেশ। অন্যান্য খাতের মতো বিদ্যুৎ খাতে এসেছে অভাবনীয় সাফল্য। দেশের প্রায় শতভাগ এলাকা বিদ্যুতের আওতায়। আগামীতে মানসম্পন্ন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গুরুত্ব দিতে হবে সরকারকে, এবং সরকার সেটাই চেষ্টা করছে। এসব নিয়ে কথা বলতে বাড়িধারা থেকে আমার সাথে যোগ দিচ্ছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জনাব হামিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা যখন বাংলাদেশের 50 বছরের স্বাধীনতার কথা বলছি, সব ক্ষেত্রেই বাংলাদেশের সাফল্য এসেছে, কিন্তু আমরা বিদ্যুৎ খাতের দিকে যখন তাকাচ্ছি সেখানে একটা অভাবনীয় সাফল্য এসেছে, এবং এই সাফল্যটা এসছে 2009 থেকে 2021 সালের মধ্যে এসছে। কী রহস্য, কীভাবে এটা আসলে সম্ভব হলো? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সবাইকে শুভেচ্ছা। এবং আমরা মুজিব বর্ষ পালন করছি, এখন শতবর্ষ মুজিব বর্ষ পালন করছি। বিষয়টা শুরু হয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 1996 সালে ক্ষমতা এসেছিলেন, এবং সবচেয়ে বড় বিষয়টা ছিল ওনার কাছে যে বাবার স্বপ্ন যে দেশকে সোনার বাংলাদেশে রূপান্তরিত করবে এবং গ্রামে শহরের মতো সুবিধা দিতে হবে। এবং এও বঙ্গবন্ধু বলছিলেন যে শহরে যেরকম বিদ্যুৎ আছে প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছতে হবে। এই বিষয়গুলো থেকে কিন্তু তার চিন্তা ভাবনা ছিল কিভাবে কত দ্রুততার সাথে সারা বাংলাদেশে বিদ্যুতায়ন করা যায়। এই জিনিসটা স্পষ্ট যে বিদ্যুৎ প্রত্যেক ঘরে এবং প্রত্যেকটি জায়গায় যদি আমরা যত দ্রুত নিতে পারবো, বাংলাদেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে তত দ্রুত এটা আরো সামনে এগিয়ে যাবে। যার কারণে কিন্তু আমরা 2009-8 সালের ইলেকশনে, নির্বাচনের ইস্তেহারে আমরা বলেছিলাম, ঘোষণা দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, যে আওয়ামী লীগ 2021 সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছাবে। আপনি একটা কথা চিন্তা করেন যে গত 37 বছরে বিদ্যুতায়ন হয়েছে 43%, আর গত 11 বছরে প্রায় 60% বিদ্যুতায়ন করতে পেরেছি। কি দ্রুততার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্ত চেষ্টা, তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, জাতির পিতার বঙ্গবন্ধুর আলোকিত বাংলাদেশ করার জন্য সমগ্র বিদ্যুৎ বিভাগ কিন্তু একযোগে কাজ করেছে। এবং আমি ধন্যবাদ জানাই সমগ্র বাংলাদেশের সকল মানুষকে। তাদের সহযোগিতা না পেলে কিন্তু এত দ্রুততার সাথে সারা বাংলাদেশে বিদ্যুতায়ন করা যেত না। ইভেন কি ভারত, আমাদের পার্শ্ববর্তী দেশ, এখনো কিন্তু শতভাগ বিদ্যুতায়ন প্রতিটি গ্রামে পৌঁছায় নাই। দূর দূরান্ত মানে চর এলাকায় শুদ্ধ কিন্তু আমরা এখন বিদ্যুৎ পৌঁছে দিচ্ছি, সেটা সোলার দিয়ে হোক আর সাবমেরিন কেবল দিয়ে হোক। অবশ্যই মানে এইটার যে সুফল কিন্তু এখন এই জিডিপিতে ডেভেলপমেন্ট, আপনি দেখেন এই কোভিডের সময়ও কিন্তু প্রায় 6% কাছাকাছি আমাদের জিডিপি ডেভেলপমেন্ট। এবং গ্রামে গুঞ্জে যেখানে যান না কেন, এই শীতের সময়ও এই সময়ও কিন্তু দেখা যায় যে রাত 10টা 12টা 11টা পর্যন্ত কিন্তু গ্রামের বাজারগুলো খোলা, সেখানে কিছু না কিছু কাজ কার্যক্রম চলছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে 2009 সালে যখন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ছিল, সর্বোচ্চ উৎপাদন ছিল 3268 মেগাওয়াট, সেটা এখন হয়েছে 13,792 মেগাওয়াট। বিশাল সাফল্য। এই সাফল্যের সাথে সাথে এখন হচ্ছে সরকারের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরবিচ্ছিন্ন এবং ভালোভাবে বিদ্যুৎটা পৌঁছে দেওয়া। তার জন্য বিতরণ এবং সঞ্চালনে গুরুত্ব দিতে হবে। এই জায়গাটা কি আপনার মনে হচ্ছে যে যখন উৎপাদন যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, সঞ্চালন এবং বিতরণে সেই গুরুত্বটা কি আপনারা দিতে পেরেছেন? শুনেন, সবচেয়ে বড় জিনিস হলো জেনারেশন করব। যখন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেন, তখন কিন্তু আমাদের শূন্য কোটায় ছিল আমাদের অর্থনীতি অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে এই অবস্থায় বিদ্যুতায়ন ঘটাবে সারা বাংলাদেশে সমস্ত কিছু নিয়ে, শিক্ষা খাত থেকে আরম্ভ করে সমস্ত বিষয় নজর দিতে হয়েছে তাকে কিন্তু। এবং এই শূন্য খাতের এই যে অর্থনৈতিক অবস্থা থেকে আজকে এই যে $40 বিলিয়ন অর্থনীতি রিজার্ভ, এই জায়গায় নিয়ে আসার পিছনে তার ঐকান্ত সাহস, মানে অসম্ভবভাবে একটা রাজনৈতিক সদিচ্ছা এবং এই যে ভিশনারি চিন্তা, যে
যেটা কিনা রাজনীতিবিদরাই পারেন, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু বিরাটভাবে কাজ করেছে। যার কারণে আমরা প্রথমে চিন্তা করেছি কত দ্রুতর সাথে অল্প সময়ের মধ্যে আমাদের জেনারেশনটা ঠিক করা যায়। যার জন্য আমরা কিন্তু প্রথমেই একটা শর্ট টার্ম প্ল্যান করেছিলাম, মিড টার্ম প্ল্যান করেছি এবং একটা লং টার্ম প্ল্যান করেছি যে বেস লোডগুলো আমরা কিভাবে নিয়ে আসবো। এবং সেই সময় যারা এই দায়িত্বে ছিলেন তাদেরকে আমি সবচেয়ে বড় ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের চিন্তা ভাবনা, তাদের বলা যায় যেতে পারে যে দেশের প্রতি অক্লান্ত ভালোবাসা কিন্তু আজকে এই সাফল্য নিয়ে আসছে আমাদের। নিশ্চয়ই সরকারের পরবর্তী লক্ষ্য হচ্ছে বিতরণ এবং সঞ্চালনে গুরুত্ব দেওয়া, যাতে নিরবিচ্ছিন্নভাবে এবং মানসম্পন্ন বিদ্যুৎ দেওয়া যায়। যেমন কিছুদিন আগেও আমরা সংবাদের মাধ্যমে দেখেছি যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরো রেডি, কিন্তু সঞ্চালনের অভাবে সেটা আসলে বিতরণ করা যাচ্ছে না। এই সংকটটাও সরকারকে আপনার সঞ্চালনের জন্য দরকার হলো বিরাট অর্থের ব্যাপার, এটা একটা বড় বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো এই বাংলাদেশে এত ঘনবসতি দেশে সঞ্চালন লাইন নেওয়া মানুষের জমির উপর দিয়ে বছরকে বছর সময় লাগে। কারণ আপনি কিন্তু আরেকজনের জমির ভিতরে টাওয়ার নির্মাণ করছেন, এবং যখনই আপনি করতে যাচ্ছেন এই যে রাইট অফ ওয়ে দেওয়া এবং তাকে যে তার কম্পেনসেশন করা, এবং বিভিন্ন ভাবে কিন্তু আমাদের মামলা ফেস করতে হয়েছে, এবং কিন্তু আবার দ্রুততার সাথে বিদ্যুৎও চাচ্ছে সবাই। এগুলিকে পৌঁছানো একটা বড় বিষয় ছিল। আবার খাল বিল নদীর তো অভাব নাই দেশে, এগুলিকেও আপনার কিন্তু সামনে নিয়ে এগোতে হয়েছে। তো এই বিষয়গুলো চ্যালেঞ্জ। অবশ্যই আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে আরো ডিস্ট্রিবিউশনে কাজ করতে হবে, এটা একটা চলমান প্রক্রিয়া। তবে একটা বড় সাফল্য যে আমরা শতভাগ বিদ্যুতায়ন করতে পেরেছি। এখন আমাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ কিভাবে দিতে পারি সেই কাজগুলো এখন আমরা প্রকল্পের মধ্যে নিয়ে আসছি। একটা অভিযোগ প্রায় সরকারের ব্যাপারে বলা হচ্ছে যে যেখানে ইনস্টল ক্যাপাসিটি 25,000 মেগাওয়াট, সেখানে আমাদের সর্বোচ্চ উৎপাদন হচ্ছে 13,000 প্লাস মেগাওয়াট। এই যে একটা প্রায় 100% যে বেশি গ্যাপ, এই গ্যাপটা খুব বেশি হয়ে যায় না? আপনার কি মনে হয়? হ্যাঁ, এখানে বুঝতে হবে যে এই 25,000-এর মধ্যে 4,500 ক্যাপটিভ পাওয়ার, যারা ইন্ডাস্ট্রিগুলিতে জেনারেটর ইউজ করে, সেটাকে ধরেই কিন্তু 25,000 লোক। এখানে অনেকে ভুল করেন, এখানে বিশেষজ্ঞ বলতে অনেকে কথা বলেন যে 25,000 হয়তো বা আমার গ্রিড টাইপ বিদ্যুৎ, কিন্তু একটা গ্রিড টাইপ বিদ্যুৎ কিন্তু 25,000 না। এই বিষয়টা চিন্তা করতে হবে। 4,500 মেগাওয়াট কিন্তু ক্যাপটিভ পাওয়ার। সেই ক্যাপটিভ পাওয়ার যদি আমি সরিয়ে দিই, তারপরে যে বিদ্যুতের ক্যাপাসিটি থাকে তার থেকে কিন্তু 10% ডিরেটেড ক্যাপাসিটি ধরে রাখতে হবে হাতে। আচ্ছা, এবং সেটার পরেও কিন্তু আরো 10% আপনাকে সবসময় একটা মেনটেন্যান্সের মধ্যে থাকে। একটা অয়েল বেস বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট 8 ঘন্টার বেশি চালানো যায় না, এটা চিন্তা করতে হবে, এবং চালানো উচিতও না। তাদেরকে আবার কিন্তু তাদেরকে স্থিমিত রাখতে হবে। এই জন্য আমাদের বেস লোড গুলো যত দ্রুত চলে আসবে তত দ্রুত আমরা আস্তে আস্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দিকে যাব। তো এই কারণেই কিন্তু আমাদের হাতে যেরকম আমরা এই মুহূর্তে 15,000 মেগাওয়াট দিতে পারি, বাকিটা কিন্তু আমাদের ডিরেটেড ক্যাপাসিটি, ক্যাপটিভ পাওয়ার, এই বিষয়গুলো চিন্তা করতে হবে। সুতরাং ওইটা না চিন্তা করে সরাসরি বলে দেয় যে 25,000 মেগাওয়াট অর্ধেক বিদ্যুৎ বোধহয় পাওয়ার প্ল্যান্ট বসায় রাখছে। তো ওই ভিতরে না গিয়ে তারা সবসময় বাইরের দিকে কথা বলার জন্য সাধারণত বক্তব্য দেয়। ক্যাপাসিটি চার্জ দেওয়ার কথা হচ্ছে, এই চার্জের পরিমাণটা কি আসলে বেশি কিনা আপনার কি মনে হয়? ক্যাপাসিটি চার্জ তো দিতে হবে। আপনি ঘর ভাড়া নিচ্ছেন, আপনি যদি ঘর ব্যবহার না করেন তাও তো আপনাকে ঘর ভাড়া দিতে হবে, ঠিক না? তো আপনার যে এগুলো অনেকে বুঝে না জিনিসগুলো, যে আমি যখন একটা ইনভেস্টমেন্টে যাব, সেই ইনভেস্টমেন্টের আমার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করা হয় আমার কস্ট অফ ইকুইটি, আমার কস্ট অফ ক্যাপিটাল সবকিছু চিন্তা করে। কিন্তু তো এই বিষয়গুলোকে চিন্তা করে দেখতে হবে যে তার যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট যে ক্যাটাগরিতে করে যাচ্ছে এবং যে ক্যাটাগরিতে তাকে ব্রেক ইভেনে যেতে হবে, সেই মুহূর্ত পর্যন্ত কিন্তু তাকে সেই ইনভেস্টমেন্টের গ্যারান্টি করতে হবে আপনাকে। এখন আপনি মনে করেন একটা ঘর ভাড়া নিলেন, এই ঘর ভাড়া নিয়ে আপনি থাকলেন না, কিন্তু আপনাকে কি ভাড়া দিতে হবে না? নিশ্চয়ই দিতে হবে, কিন্তু সে বেশি পরিমাণ ঘর ভাড়া নিচ্ছে কিনা সেটা দেখতে হবে। সেটাও দেখতে হবে। কেউ যদি আপনাকে পাওয়ার প্ল্যান্ট দেয় ভাড়াতে, সে পাওয়ার প্ল্যান্ট যখন দিচ্ছেন, আপনি যদি বিদ্যুৎ নাও নেন তাও তো তাকে দিতে হবে সেই সময়। না, নিশ্চয়ই দিতে হবে, কিন্তু বেশি পরিমাণে ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেটা প্রশ্ন। তো সেই কারণেই আমরা বলছি যে উনি যখন ইনভেস্টমেন্ট করছেন সেটার একটা মিনিমাম রিটার্ন তার থাকতে হবে সবসময়, নাহলে সিকিউরড হবে না। যার কারণে কিন্তু আমাদের এখানে এত ইউনিক চুক্তি করা হয়েছে বলে সারা বিশ্বের সমস্ত বৃহৎ কোম্পানিগুলি কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে আসছে। পুরনো বিদ্যুৎ কেন্দ্রগুলো কি অবসান দেওয়ার পরিকল্পনা? আমরা এখন ধীরে ধীরে চলে যাচ্ছে, এই পর্যন্ত 6টা চলে গেছে। আমরা যতগুলো আছে এগুলি অ্যাবসলিউট হয়ে যাবে আস্তে আস্তে। আমাদের যত দ্রুত বেজ লোড চলে আসবে তখন আস্তে আস্তে চলে যাবে। মাননীয় প্রতিমন্ত্রী, আমি আরেকটি প্রশ্ন করতে চাই আপনার কাছে। সেটা হচ্ছে যে কিছুদিন আগে সংসদে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বিশেষ বিধান সংশোধন বিল 2021 পাশ হয়েছে।
এর মানে হচ্ছে এরকম যে আহ, দ্রুত বিদ্যুৎ বা জ্বালানি বিষয়ে সরবরাহ নিশ্চিত করবার জন্য বিশেষ করে দায় মুক্তি বিধানের মেয়াদ আরও 5 বছর বাড়ানো হলো। অর্থাৎ আমরা বলতে পারি যে বিনা টেন্ডারেই বিদ্যুতের যেসব কাজগুলো আছে করা যেতে পারে। এটা কি আপনার মনে হয় না যে এটা সুশাসনের জন্য একটা একটু বাধা বিশেষ হলো? আইন, এটা একটা ইউনিক চুক্তি। হুম, এই চুক্তির কারণে কিন্তু এই ধরনের সাফল্য। নিশ্চয়ই, কিন্তু এই কারণেই আপনার একটা সময় হয়তো প্রয়োজন যত ছিল, কিন্তু দ্রুত এখনো কি সেটা যত প্রয়োজন আছে দ্রুত কিনা? যেমন এখন আমাদের ট্রান্সমিশন লাইন যত দ্রুত করতে হবে, এই রাইট। বিশেষ আইনের প্রয়োজন। হুম হুম। যত দ্রুত আমাদের জ্বালানি পৌঁছাতে হবে, এই বিশেষ আইনের প্রয়োজন। কারণ আমি যদি একটা পাওয়ার প্ল্যান্ট একটা টেন্ডার করে নিয়ে আসতে চাই, 5 বছর লাগে, 5 ইয়ার্স। কনসালটেন্ট নিয়ে করতে হবে, ফিজিবিলিটি স্টাডি করতে হবে, সেটাকে যাবে গিয়ে 1.5 বছর 2 বছর। তারপরে সে যখন এখানে আমরা টেন্ডার দিব, সেখানেও 1.5 বছর লাগে তাকে ইভ্যালুয়েশন করতে। তো এই কারণে কিন্তু বসে থাকা যায় না তো, কারণ যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে জি। বাংলাদেশে, সেই ডেভেলপমেন্টের কারণে আমাকে সেই পেজ যদি রাখতে হয়, সে কারণে আমরা বিশেষ আইনটা একটা ইউনিক আইন, যেটা আমাদের এটা এই কারণে কিন্তু আজকের এই ডেভেলপমেন্ট আসছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো, এটা নিয়ে এখনো কোনো প্রশ্ন উঠে নাই কোনো প্রজেক্ট নিয়ে, এবং এত ট্রান্সপারেন্ট ভাবে হয়। যেমন আমরা 3টা পার্টি একসাথে অ্যাপ্লাই করলো, তাদের জি। সাথে নেগোসিয়েশন করে, এর আগে টেন্ডার যে ভ্যালু ছিল তার সাথে আমরা অ্যাট বেস ধরে আমরা কিন্তু নেগোসিয়েট করে অধিকাংশ ব্যাপারে কিন্তু সবচেয়ে কম রেটে আমরা কাজ করেছি। যার কারণে আমি মনে করি যে আমরা যদি এটাকে আরো অ্যাপ্লিকেশন করতে পারি, এই আইনটাকে আমরা দ্রুততার সাথে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইনগুলো দ্রুততার সাথে আনতে পারবো। আপনাকে একটা চিন্তা করতে হবে, আপনি কি ইলেকট্রিসিটি চান কি চান না, অন্ধকারে থাকতে চান নাকি আলোতে থাকতে চান, হুম হুম হুম। বিষয়টা ওইখানে। জি। তো আমার কথাটা হলো, যত দ্রুত আলোকিত বাংলাদেশের দিকে পৌঁছানো যায়, যত দ্রুত আলোর মধ্যে নিয়ে আসা যায়। ইন্ডাস্ট্রিগুলো বিদ্যুৎ চাচ্ছে, প্রতিদিন তার নিশ্চয়ই নিশ্চয়ই। প্রায় 15 থেকে 16% আপনার ডেভেলপমেন্ট হচ্ছে। হুম হুম। সুতরাং এই যে 16%, 18% ডেভেলপমেন্ট ইকোনমিতে আমাকে তো জ্বালানি পৌঁছাতে হবে যত দ্রুততার সাথে, আমাকে নিশ্চয়ই। তো বিদ্যুৎ পৌঁছাতে হবে। খালি বিদ্যুৎ না তো, এই জ্বালানি ক্ষেত্রে আমরা ডিপসি টার্মিনাল করেছি। অবশ্যই। আমি যদি বসে থাকতাম, এটা 5-6 বছর আরো বেশি লাগতো সময়। নিশ্চয়ই তো নিশ্চয়ই। এই কারণে কিন্তু দ্রুততার সাথে আমরা এই আইনটাকে অ্যাপ্লিকেশন করার কারণেই কিন্তু আজকে জ্বালানিও, গ্যাসে এখন স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছি আমরা। আমরা যেই গ্যাসটা আমাদের ডিফারেন্স ছিল, সেটা আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারছি। হুম হুম হুম। মাননীয় প্রতিমন্ত্রী নাসরুল হামিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য। আপনাদের এডিটর স্পিকে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। এডিটর স্পিকে স্বাগত আরেকবার। 10 বছরে দেশ থেকে অর্থ পাচার হয়েছে 4.5 লাখ কোটি টাকা। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন কমিশনার মোজাম্মেল হক খান। এতে ধারণকৃত ভাষণে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, শুধু অন্যদের দুর্নীতি ধরলেই হবে না, দুর্নীতিমুক্ত হতে হবে দুদককেও। এসব নিয়ে কথা বলতে সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী 2 আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ, এবং গুলশান থেকে আমাদের সাথে আছেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং যারা ফজলে হোসেন বাদশাহ আপনাকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনার কাছে প্রথম প্রশ্নটা আমি রাখছি। আজকে অনুষ্ঠানে দুদক জানিয়েছে 10 বছরে বাংলাদেশ থেকে 4.5 লাখ কোটি টাকা পাচার হয়েছে। একটা বিষয় যে আমরা আগে যখন জানতাম যে সাধারণত বিদেশে অর্থ পাচারের বিষয়ে আমরা এই তথ্য সবসময় জানতাম গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের একটি রিপোর্ট থেকে আগে জানতাম, এবং এছাড়া সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা যেত, একটা মানে অনুমান করতে যেত। দুদক যে হিসাবটা দিয়েছে, কীভাবে দিয়েছে, বা কীভাবে সাধারণত দুদকের এমন হিসাব করবার মানে কী পদ্ধতিতে হিসাব করা হয় আসলে? ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। বাংলাদেশ থেকে যে টাকা যে পাচার হচ্ছে, এটা তো সর্বজন স্বীকৃত, আমরা জি। জানি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফিগার, আপনি যে তথ্য যেটা দিলেন, কমিশনার মহোদয় বললেন, এইটা নিয়ে প্রশ্ন আছে এই কারণে যে এইটা যেভাবে তারা পদ্ধতিগত হিসাব নিকাশ করে, এইটা ওইভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে নয়। আমি যতটা যে দেখেছি, এইটা আপনি জানেন যে এই যে অর্থ পাচারের মূল পদ্ধতি হচ্ছে ট্রেড বেসড মানি লন্ডারিং। মিস ইনভয়েসিং। যেমন হ্যাঁ, আপনি জানেন যে ইম্পোর্ট ওভার ইনভয়েসিং, এক্সপোর্ট আনবিন জি। ইনভয়েসিং, এইভাবে আপনার যায়। এখন আমরা একটা গবেষণা শুরু করেছিলাম, অনেক দূরে গিয়েছিলাম, এইভাবে অনেক হয়, কিন্তু মানে সেটা কিন্তু শেষ পর্যন্ত আমরা তথ্যের অভাবে এটা করতে পারিনি। হুম হুম। আমরা সেজন্য তেমন একটা কোঅপারেশন পাইনি। তবে এই টাকা পাচার হচ্ছে, কিন্তু এই যে
এত লক্ষ কোটি টাকা এইটা বলা মুশকিল। জি। এইটা গবেষণা করা দরকার। সেটা পদ্ধতি যেটা আছে স্ট্যান্ডার্ড মেথোডোলজি, জি। সেই অনুযায়ী। ধন্যবাদ ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। আমি আপনার কাছে ফিরে আসবো। যারা ফজল হোসেন বাদশাহ, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যখন দুর্নীতিমুক্ত সমাজ গড়বার কথা বলছি, তখন একটা বড় ভূমিকা থাকে এখানে রাজনীতিকদের, যারা আসলে দেশ চালান। সাম্প্রতিক সময়ে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন রকম সমালোচনা শুনছি। সেখানে আপনার কি মনে হয় এই যাত্রায় রাজনীতিকরা তাদের সঠিক ভূমিকা রাখতে পারছে কিনা আসলে? আমি তো মনে করি যে সঠিক ভূমিকা রাখার একটা সুযোগ ছিল, এবং সেটা আপনার জানেন যে পার্লামেন্টে এক সময় আমাদের অর্থমন্ত্রী বলেছিলেন যে পরিমাণ টাকার বাজেট হয় প্রতি বছর সেই পরিমাণ টাকা পাচার হয়ে যায়। তো ফলে সেই যে টাকা পাচার হওয়ার কথা পার্লামেন্টে আলোচিত হলো, তো আমরা পার্লামেন্ট কেন একটা সিদ্ধান্ত নিতে পারলাম না যে দুর্নীতি বিরোধী একটা ব্যবস্থা নেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করতে পারলাম না। এবং আজকে 4.5 লাখ টাকার যে কোটি টাকার যে পাচারের গল্প, এটারও ভিত্তি কতটা শক্তিশালী সেটা আমার জানা নাই। আমি মনে করি যে এর চেয়ে বেশি টাকায় পাচার হচ্ছে, এবং সেটা সব টাকাই কিন্তু দুর্নীতি থেকে উৎসারিত। যারা বাদশাহ, আমি একটা বিষয় আপনাকে বলতে চাচ্ছি যে আমি আসলে রাজনীতিবিদরা কতটা কমিটেড, কতটা প্রতিজ্ঞাবদ্ধ দুর্নীতি দূর করবার ক্ষেত্রে। আমরা এটা প্রায় দেখি যখন নির্বাচন হয়, তখন রাজনীতিদের যারা নির্বাচন করেন, শুধুমাত্র যারা নির্বাচন করেন, তাদের আয় ব্যয়ের একটা আমরা হলফনামা থেকে জানতে পারি একজন রাজনীতিবিদ কত টাকার মালিক হলেন বা তার আসলে অর্থ সম্পত্তি কত। এমন একটি পদ্ধতি কি যারা রাজনীতি করছেন তারা কি স্বেচ্ছায় জানাতে পারে না তার সম্পদের পরিমাণ? তাহলে এই স্বচ্ছতা আরও বেশি নিশ্চিত হতো, এবং যখন রাজনীতিবিদরা এই স্বচ্ছতা নিশ্চিত করবে, তখন কিন্তু সমাজের বাকি সবার কাছ থেকে এই স্বচ্ছতা আশা করা যায়। আমি তো মনে করি এটা সম্ভব, যে আমরা নির্বাচনের সময় যখন আমাদের সম্পদের আমরা দিই, কি বলে, হলফনামা দিই, সেই হলফনামার বাইরে এই 5 বছরে আমার সম্পদ কতটা বাড়লো, কিভাবে বাড়লো, এটা তদন্ত করার তো একটা সুযোগ আছে, দুদকেরই সুযোগ আছে। সেটা কি কারণে দুদক এই তদন্ত করতে পারে না, বা সেক্ষেত্রে তাদের উদ্যোগ যদি থাকে, রাজনীতিবিদরা কোনো ক্রমেই এতে বাধা দিতে পারবে না। আমাদের মনে রাখা দরকার, বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন যে তিনি প্রত্যাবর্তনের পর তিনি বলেছেন আমাদের লাগবে একতা, আর লাগবে ষড়যন্ত্রের ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্য। তো আজকে স্বাধীনতার 50 বছর পর আজকে যখন এই কথা উঠছে, তো বঙ্গবন্ধুর সেই যে তিনি প্রত্যাবর্তনের পর তিনি বলেছিলেন যে আমাদের ঐক্য এবং ষড়যন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই ঐক্যকে কার্যকর ভূমিকা রাখতে হবে। তা আজকে তো এই সময় এসছে যে আমি হলফনামায় আমার সম্পদ যা বলেছি, এখন প্রত্যেক জনপ্রতিনিধি তাদের ব্যক্তিগত সম্পদ এবং অর্থ কি পরিমাণ বেড়েছে এটা খুঁজে বার করার ক্ষেত্রে দুদকের কোনো ভূমিকা আছে বলে আমার কাছে মনে হয় না। অনেক ধন্যবাদ জনাব ফজল হোসেন বাদশাহ। আপনার সাথে আমরা আরও আলোচনা করবো, একটা বিরতি নেব। ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনিও আমাদের সাথে থাকুন, আমরা ফিরে এসে আবার কথা বলবো। এই স্পিকার স্বাগত আরেকবার। আমাদের সাথে আছেন সংসদ সদস্য ফজল হোসেন বাদশাহ এবং দুদকের সাবেক কমিশনার ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি, আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি নিজে বলেছেন যে এই দুর্নীতি বিরোধী অভিযানে দুদককেও দুর্নীতিমুক্ত থাকতে হবে। দুদককে দুর্নীতিমুক্ত রাখতে হলে দুদকের কি করা উচিত, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। মাননীয় রাষ্ট্রপতি যথার্থই বলেছেন, কারণ আমি যখন মানুষের ইন্টিগ্রিটি যাচাই করতে চাই, তো আমার নিজের ইন্টিগ্রিটি কতটা আছে সেটা তো অবশ্যই পরিধানযোগ্য। আমার ঘর ঠিক না করে আমি অন্যের কিভাবে খোঁজ খবর নেব?
যে কারণে, কারণ দুদকে আমি 5 বছর কাজ করেছি, এর আগে জাতীয় রাজস্ব বোর্ডে কাজ করেছি। তো সব কর্মকর্তা তো আর সমান নয়, নিশ্চয়ই নয়। কর্মকর্তা সমান নয়, সেই ক্ষেত্রে তাদের নিয়ে অনেক অভিযোগ আছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে এদের সংখ্যা বেশি না, তাদের অ্যাকশন নেওয়ারও চেষ্টা করেছি, কিছু করেছি। তো এই কথাটি যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে ঘর থেকেই এই জিনিসটা শুরু হওয়া দরকার। এটার জন্য কি করা উচিত? দুদক কি করতে পারে এটার জন্য এবং দৃশ্যমান আসলে- একটা দৃশ্যমান ব্যবস্থা থাকা উচিত কিনা আসলে? হ্যাঁ, এখানে আছে আইনেও এবং বিধিতে যেটা আছে, যে ওখানে কমিটি, ইন্টিগ্রিটি কমিটি থাকবে, ওখানে কমিশনের লোকজন থাকবে এবং অন্য কর্মকর্তা থাকবে, তাদের নিয়ে এই বিষয়গুলো দেখভাল করার জন্য। হ্যাঁ, এই যে কর্মকর্তারা ঠিকভাবে কাজ করছে কিনা। কমিশন যে আছে, একজন চেয়ারম্যান, 2জন কমিশনার, তাদের কাজই তো এই ওভারসি করা। জি। এবং এখানে আপনারা জানেন মহাপরিচালক, সচিব আছে, অনেক কর্মকর্তাই আছে। তো এখন যদিও পর্যাপ্ত তাদের জনবলের অভাব আছে, আজকের সবাইও সেটা আসছে, তবে ওই যে এটা কন্টিনিউয়াস মনিটরিং, নিশ্চয়ই নিশ্চয়ই সেটা থাকা উচিত। এবং এখানে টেকনোলজি বেসড, প্রযুক্তি ভিত্তিক মনিটরিং করা দরকার। আপনি তো এমনি পারবেন না। এবং নিশ্চয়ই নয়। মানুষের যে পারসেপশন, যেমন করাপশন পারসেপশন ইন্ডেক্সে আমরা এত উপরে কেন, আমাদের এত অবশ্যই। করাপশন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি জনাব ফজল হোসেন বাদশার কাছে যেতে যাচ্ছি। জনাব বাদশা, আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছি যে বাংলাদেশের দুদক কি সঠিক পথে রয়েছে কিনা দুর্নীতিকে নির্মূল করবার ক্ষেত্রে? তারা সঠিকভাবে কাজ করতে পারছে কিনা? প্রথমত আমি বলতে চাই যে বাংলাদেশে যে সমস্ত খুবই অতি প্রয়োজনীয় সংস্থা রয়েছে তার মধ্যে দুদক একটি, কিন্তু দুদকের মতো দুর্বল প্রতিষ্ঠান বাংলাদেশে আর কোনোটাকে চিহ্নিত করা যায় না। দুদককে একটি দুর্বল প্রতিষ্ঠান বলে আমার কাছে মনে হয়েছে। একদিকে কার্যক্ষমতার দিক থেকে, স্বচ্ছতার দিক থেকে, অন্যদিকে আইনের দিক থেকে। জি। আমি যে দুদক আইনের যে বিধিমালা সেটাকেও দুর্বল মনে করি। পৃথিবীর সব দেশের সমস্ত অপরাধের একটা সংজ্ঞা থাকে, কিন্তু আমি দুদকের যে আইন সেটা আমি পড়ে দেখেছি যে এখানে দুর্নীতির কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা নেই। ফলে দুদক নিজেও দুর্বল, আইনের দিক থেকেও দুর্বল, এবং আমরা কি পরিকল্পিতভাবে দুদককে দুর্বল করে রেখেছি দুর্নীতিবাজদেরকে সুবিধা দেওয়ার জন্য? এ ব্যাপারে আমার অনেক প্রশ্ন রয়েছে। নিশ্চয়ই এই প্রশ্নগুলো হয়তো উত্তর আমরা ভবিষ্যতে পাবো। যারা ফজল হোসেন বাদশা, আমাদেরকে শেষ করতে হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ করতে হচ্ছে আমাদেরকে। এই টোস্পেকে নিচ্ছে একটি বিরতি, আমাদের সাথেই থাকবে। গত 50 বছরে মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত কাহিনীচিত্র আশানুরূপ না হলেও নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র। তবে মুক্তিযুদ্ধের সিনেমা মানেই কিছু গদবাঁধা দৃশ্য। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে সরকারি অনুদানে নির্মিত নুরুল আলম আতিকের লাল মরগের ঝুঁটি সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামীকাল। প্রথম সপ্তাহে ঢাকা ও নারায়ণগঞ্জে 6টি প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। এসব নিয়ে কথা বলতে আগারগাঁ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন পরিচালক নুরুল আলম আতিক। জনাব আতিক, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। মুক্তিযুদ্ধের চলচ্চিত্র মানেই বলা হয় গদ বাঁধা, বা অনেকেই অভিযোগ করেন যে কখনো বড় ক্যানভাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তুলে ধরা হয়নি। অনেকটা টেলিভিশন নাটকের মধ্যেই অনেকে সীমাবদ্ধ বলে মনে করেন। এমন অনেক অভিযোগ আছে। ওই আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে সিনেমাটা কালকে, আপনার যে সিনেমা কালকে মুক্তি পেতে যাচ্ছে, সেটা আসলে সেটা কি গতানুগতিক ধারা থেকে বের হয়েছে কিনা? আচ্ছা, আপনি একটু বলি যে বড় ক্যানভাসের ছবি হয় না, সেটি হয়তো আমরা হলিউড বা অন্যত্র বলিউডের রেফারেন্স থেকে বলে আমাদের এখানে বেশ বড় পরিসরের ছবি আমরা গেরিলা দেখতে পেয়েছি, আরো অন্যান্য ছবিও হয়েছে মুক্তিযুদ্ধের পরিসরে। কিন্তু গদবাঁধা যে গল্পের অনুযোগ বা অভিযোগ, সেটাও হয়তো অধিকথন। এটি যে ন্যারেটিভ তৈরি হয়, যে গল্পের শুরু, তার ডেভেলপমেন্ট, সেখানে হয়তো কিছু কমন এলিমেন্ট আমরা বারবার বিভিন্ন সিনেমাতে দেখে থাকবো। তার জন্য হয়তো এমন ভাবে দর্শকের এক ধরনের ভাবনা আসতেও পারে। আর এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এই সিনেমাটি অনেক বড় ক্যানভাসের সিনেমা নয়। প্রেক্ষাপট যখন 71, তখন ইটসেলফ এটি আমাদের জন্য বিশাল বড়। আমাদের জাতিসত্তার জন্য যেমন বড়, আমাদের জন্য সেটি অনেক বিশাল বড় ছিল।
প্রথমত হচ্ছে এটা 71 এর ছবি, তার মানে আজকে বসে 71 এর ছবি নির্মাণ করাটাই একটি পুরো কর্ম, তার জন্য ক্যানভাসের ছোট বড় প্রয়োজন পড়ে না। তা আমাদের লক্ষ্যটা থাকুক, মানে আমি এটুকুন অন্তত বলতে পারি যে আমাদের ছবি এই নির্মাণ প্রক্রিয়ার মধ্যে আমরা আমাদের একটি আপন কণ্ঠস্বর খোঁজার চেষ্টা করেছি। আমাদের নিজেদের হচ্ছে যারা সিনেমার নির্মাণ কর্মের সামনে এবং পেছনে ক্যামেরার কাজ করেছেন, তারা এটি দরদ দিয়ে করেছেন। সেই অর্থে আমার ধারণা দর্শকের জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা হবে। এই দরদ তো অন্যেরাও দিলেন, তা আমাদের মধ্যে ফারাকটা কি? কারণ আমাদের পুরো প্রক্রিয়াটা ছিল একটি যুদ্ধের মতো। আমাদের ওই অর্থনৈতিক সংকটের গল্পটা এত দিন ধরে প্রচারিত আছে। আজকে ছবিটি নির্মাণ প্রথমবারের মতন দর্শকের সামনে, প্রেসের সামনে হাজির করলাম। তারা একটা বারের জন্য আমাদের সেই 5 বছর আগে সেই অভাব অভিযোগের নুরুল আলম আতিক, আপনি যখন অর্থনৈতিক সংকটের কথা বলছেন চলচ্চিত্র বিষয়ে, আমরা পুরো ইন্ডাস্ট্রির কথাই সেটাই জানি যে আসলে নির্মাতারা যে পরিমাণ খরচ করেন সেই খরচটা আসলে উঠে আসে না। বলা হচ্ছে যে 6টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এখন তো আসলে প্রেক্ষাগৃহে মানুষ যাচ্ছে, কিন্তু আরেকটা নতুন মাধ্যম হয়েছে, ডিজিটাল মাধ্যম হয়েছে। সেখানে কি চলচ্চিত্রটাকে মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে কিনা? সেখান থেকে আয় তো আসলে করতে পারা যায়। অনেক বড় বড় প্ল্যাটফর্মে মানুষ দিচ্ছে, এমন হতে পারে নেটফ্লিক্সও এই মুভি যেতে পারে, এমন পরিকল্পনা আসলে আছে কিনা আপনাদেরকে? আচ্ছা, আমরা প্রথমত সিনেমাটি হলে দেখাতে চাই। এমনিতেই যে প্রক্রিয়াতে ছবিটি নির্মিত তাতে আমাদের সরকারের অর্থায়নে, মানে তথ্য মন্ত্রণালয়ের অর্থায়নে সেখানে আমাদের সিনেমা হলে নির্দিষ্ট সংখ্যক সিনেমা হলে দেখানোর বক্তব্য রয়েছে। আর আমরা যেভাবে এই সিনেমাটি নির্মিত তাতে জনগণের অর্থায়নের ছবি জনগণের সামনে হাজির করা, তাদের প্রদর্শনের প্রসঙ্গ রয়েছে। তার কারণে আমরা এখন তো ডিসেম্বরের শুরু, মানে 10 থেকে শুরু হচ্ছে। এটি ডিসেম্বরের যেমন হলে চালু থাকবে, কতদিন কন্টিনিউ করে সেটা দর্শকের আগ্রহের উপর। তারপরে ফেব্রুয়ারি মার্চে আমরা ইউনিভার্সিটি কেন্দ্রিক স্ক্রিনিং এ যাব। তারপরে হয়তো আমরা ওটিটি প্ল্যাটফর্মের কথা ভাববো, কারণ এটি আমাদের নিজেদের যে রকমের আয়োজন বা যেমন পরিস্থিতিতে এটি দেখবার প্রয়োজন বলে দর্শককে আমন্ত্রণ জানাতে চাই, সেখানেই তাদেরকে প্রথমে হাজির করতে চাই, ওটিটি পরে। যদিও মুক্তি পাবে আগামীকালকে এই চলচ্চিত্র, জানতে চাই সংক্ষেপে আসলে এটা কেমন প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে সিনেমা, এবং সেখানে কি গল্প বলতে চেয়েছেন আপনি? আচ্ছা, আমরা সে মুক্তিযুদ্ধের গল্প তো বিচিত্র রকমের হবার দাবি রাখে, এবং আপনি যে অর্থে কথা বলছেন, আমাদের এই ছবি একই রকম প্রেক্ষাপটেই নির্মিত। সেই ছবিতে যেমন করে চরিত্র চারটা করে থাকে, কিন্তু আমাদের নজরটা একটুখানি ভিন্ন। সেটি আমরা ব্যাখ্যা না করি, সে ভিন্নতাটুকু নিজেরাই আশ্বাস করুন দর্শকরা। আমার মনে হয় এই ছবি দেখতে এসে হল থেকে বের হয়ে তাদের এই অভিযোগটুকু এই ছবির মধ্য দিয়ে ঘুরতে যাবে। অনেক ধন্যবাদ নুরুল আলম আতিক। আমরা আশা করব যে অনেকেই এই চলচ্চিত্রটি দেখবে। এই ছিল এডিটর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।